আমাদের দেশে একটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হচ্ছে প্যারেন্ট স্কুলিং। 100% গ্যারান্টি দিয়ে বলতে চাই, এটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের ব্যর্থতা। আপনি কেন নিজেকে আগলি মনে করেন? আমি এই সমাজের যে আগলি কর্মকাণ্ডগুলো আছে এইগুলার এগেইনস্টে একটা প্রতিবাদমূলক একটা অবদান রাখতে চাই। আমার এই পড়াশোনা ভাল লাগে না। রশি কিভাবে বাঁধতে হয় সেটা খাতায় বলে যে আঁকো, আরে খাতায় আমি আঁকে কিভাবে রশি বাঁধবো? যেটা জীবনের সাথে কানেক্ট করা উচিত। আমি ইমেল কেন খাতায় শিখবো? আমাদের ইউথ বা এই যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার টেন্ডেন্সিটা কমে গেছে। তুমি পড়াশোনা করো না, তুমি জানো না কিছু, তুমি ফেল করছো। এখানে সচিবালয় ঘেরাও করার তো কিছু নেই। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। তানভীর ভাই, আপনি এই যে টুকু দা আগলির ইন্টারভিউ নিতেছেন আজকে, আপনার ফিলিংস কেমন? ফিলিং প্রাউড, গর্ববোধ করছি। আপনি ইন্টারভিউ কন্টিনিউ করেন, আপনার ইন্টারভিউ শেষ হওয়ার পরে আপনার একটা সূত্র শিখাই দেব। আপনি মানে সবাইকে কেন ধরে ধরে সূত্র শেখাচ্ছেন, শেখানো ইচ্ছে আপনার? এই জিনিসটা হচ্ছে, আমি আপনার একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে, আমি যে সময় সূত্রের ভিডিওগুলো বানাই, তো আমার এই ভিডিওর নিচে অনেক কমেন্ট আসে যে ভাই আমি কমার্সের স্টুডেন্ট, আমি আর্টসের স্টুডেন্ট, আমি তো এইসব বুঝি না, কিন্তু আপনার এই ভিডিও দেখতে দেখতে আমিও এখন অনেকটা এই ফিজিক্সের সূত্র, কেমিস্ট্রির ইকুয়েশন, এগুলো আমি আস্তে আস্তে শিখে ফেলতেছি। তখন আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা, যে আসলে হ্যাঁ আমি হচ্ছে এই সেক্টরের বাইরের মানুষদেরকেও অ্যাট্রাক্ট করতে পারতেছি আমার এই ভিডিওর মাধ্যমে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এত এত সূত্র কি আসলে জীবনের সূত্র মিলায়? জীবনের তো ভাই কোনো সূত্র নেই। লাইফ ইজ সো আনসার্টেন। লাইফ আসলে সূত্র দিয়ে চলে না। অ্যান্ড আমার ওই জায়গার মেসেজটা হচ্ছে, ধরেন আমাদের পড়াশোনা যেই সিস্টেমে রান করতেছে, আমরা খাতা কলমে, আমি একটা মজার জিনিস আপনার সাথে শেয়ার করি। ধরেন গতকালকে রাত্রে আমি জিনিসটা হচ্ছে চিন্তা করছি, আমরা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে খাতায় আমরা অ্যালকোহল বানাই। অ্যান্ড আমার ভিডিওর মোস্ট আইকনিক জিনিস হচ্ছে কিন্তু মিথানল। ওইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যালকোহল। তো মিথানল, এখন ধরেন আমি খাতায় মিথানল বানাইতেছি, এই যে সূত্র, অ্যালকেনের সাথে ব্রোমিন যুক্ত করতেছি, ব্রোমিনের সাথে ব্রোমিন যুক্ত করার পরে এটা অ্যালকাইল হ্যালাইড হয়, অ্যালকাইল হ্যালাইডের পরে কোনো একটা হাইড্রোক্সাইড, ধরেন ক্ষারীয় হাইড্রোক্সাইড যুক্ত করলে এটার থেকে মিথানল ইথানল হয়। আমি জাস্ট এই পর্যন্তই জানতেছি, আমার কী লাভ? এই জিনিসটা যায় না, আমার কী লাভ? ধরেন আমি খাতায় মিথানল বানায় দিছি, আমি তো রিয়েল লাইফে এটার প্রোডাকশন কিভাবে হবে আমি তো সেটা জানি না। কারণ আমার মাথায় এই ধরনের অদ্ভুত চিন্তা ভাবনা আসে যে আসলে আমি কেন জানি না, কারণ আমার ওইভাবে শেখানো হয় না, আমাদের সিস্টেমটা ওই রকম না। অ্যান্ড এই চিন্তা ভাবনা থেকে হচ্ছে আমার মাথায় এইগুলো আসে, অ্যান্ড আমি এগুলো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি সোসাইটিতে, যে আসলে আমরা যা পড়তেছি এই পড়াশোনা আমার A+ পাওয়া পর্যন্তই সীমাবদ্ধ, আমার CGPA 4.00 পাওয়া পর্যন্তই সীমাবদ্ধ। প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল লাইফে এই জিনিসটার অ্যাপ্লিকেশন কিন্তু খুব রেয়ার বাংলাদেশ। আমি প্রিটি শিওর, ধরেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া 95 to 99% স্টুডেন্টরা খাতায় কিভাবে একটা ফিজিক্সের ম্যাথ করতে হয় এটা জানে। ধরেন একটা বর্তুনির ম্যাথ, বা একটা ওই যে চৌবাচ্চার ম্যাথ, একটা পাম্পের ম্যাথ, ওই যে ক্ষমতার, সেটা আমরা জানি। বাট আমাদেরকে যদি রিয়েল লাইফে এটা করতে দেওয়া হয়, যে ভাই আপনি রিয়েল লাইফে, আপনি তো অনেক সূত্র পড়ছেন, এই সূত্রটার অ্যাপ্লিকেশন রিয়েল লাইফে করে একটা সমস্যার সমাধান করেন, আমরা সেটা পারি না, এটা পারি না। অ্যান্ড আমি একবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে চাই, এটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের ব্যর্থতা। ঠিক আছে, এই ব্যর্থতা নিয়েই কথা বলতে চাই। আমি একটু দর্শকদেরকে ওয়েলকাম করে আসি। যে দর্শক সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি, তানভীর হাসান। দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে আজ উপস্থিত আছেন টুকু দা আগলি বয় বা গোলাম রাব্বানী। সাম্প্রতিক সময়ে শিক্ষা খাতের অসঙ্গতি নিয়ে কথা বলছেন কিছু, সেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে। একই সঙ্গে তার কন্টেন্টগুলো বেশ ভালো লাগছে, তার সঙ্গে আড্ডা দেব, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। শুরুর প্রশ্ন, হোয়াই টুকু দা আগলি বয়, মানে আপনি কেন নিজেকে আগলি মনে করেন? মেনলি এইটুকু দা আগলি নামটা আমি একটা মুভি থেকে নিছি, আমার মানে সবচেয়ে পছন্দের মুভি দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। ওই মুভিতে আগলি যেই ক্যারেক্টারটা, ওর নাম হচ্ছে টুকু রামিরেস, অ্যান্ড ওর নাম হচ্ছে টুকু দা আগলি। ওই ক্যারেক্টারটা আমারে এমনভাবে অ্যাট্রাক্ট করছিল, ওই ক্যারেক্টারটা হচ্ছে আমি নিজের মধ্যে ধারণ করছিলাম বেশ কিছুদিন। পরে যেই সময় আমি পেজ খুললি আমি ওই নামটাই দিয়ে দিই। অ্যান্ড আরেকটা রিজন আছে এখানে, ধরেন আমি আগলি নামে আমি এই সমাজের যে আগলি কর্মকাণ্ডগুলো আছে এইগুলার এগেইনস্টে একটা প্রতিবাদমূলক একটা অবদান রাখতে চাই, যে আমার আগলি নামই আমি আগলি জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ করব, সেই জন্যই রাইখা দেওয়া। অনেকেই বলছে যে নামটা চেঞ্জ করে ফেলো,
বাট আমি আর চেঞ্জ করিনি। সাম্প্রতিক কিছু প্রসঙ্গ দিয়েই আপনার সঙ্গে আড্ডাটা শুরু করতে চাই। আপনি শিক্ষা খাত নিয়ে কথা বলেছেন, আপনার কথাগুলো মানুষ খুব ভালোভাবে রিসিভ করেছে যে কোথায় কোথায় ঘাটতি আছে, আমি কি পড়ছি আর সেটা আমার কাজে কি লাগছে। আমি তার পরের থেকে কথা বলতে চাই। সো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে এত এত অসঙ্গতি আপনার চোখে পড়ছে, সেই অসঙ্গতি থেকে বের হয়ে আসার বা উত্তরণের পথটা কি আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমি একজন শিক্ষার্থী হিসাবে যে সমস্যাগুলো ফেস করছি আমি ওইগুলা কিন্তু প্রিভিয়াস একটা ইন্টারভিউতে বলছি। অ্যান্ড এই জায়গায় আমি কিন্তু কোনো শিক্ষাবিদও না, অ্যান্ড আমার নলেজ কিন্তু খুব স্বল্প। আচ্ছা, যারা শিক্ষাবিদ আছে তাদেরকে নিয়ে আপনি বসেন, তারা অবশ্যই জানে যে এর সমাধানটা কি হইতে পারে। অ্যান্ড তাদের মধ্যে যদি একটা আলোচনা হয় যে এই দেশের শিক্ষা খাতের যে সিস্টেমটা আছে বা এডুকেশন যে সিস্টেমটা আছে এটার একটা মানে গুড ওয়েতে একটা চেঞ্জ করার কোনো ওয়ে তারা বাইর করতে চায় কিনা, আমার দৃঢ় বিশ্বাস এই দেশে এরকম অসংখ্য লোক আছে, তারা এটা করলে, এটা যদি তারা চায় তারা কিন্তু একটা সমাধান বা সলিউশন বাইর করতে পারবে। অ্যান্ড আমি একটু এই জায়গায় শেয়ার করি, সেটা হচ্ছে ধরেন এই যে গতানুগতিক পড়াশোনা আমরা পড়তেছি, হ্যাঁ এই যে পরীক্ষায় পাশ করার জন্য, পরীক্ষায় পাশ করার পর ভুলে যাইতেছি, এইভাবে যদি আমরা না পড়াইয়া ধরেন আপনার জীবনের সাথে কানেক্ট করতে পারি পড়াশোনাটা। কারণ আপনি 1-2 শিখছেন না, 1-2 আপনি কিন্তু আপনার ব্রেইন সেল যতদিন পর্যন্ত সুস্থ থাকবে আপনি কিন্তু ভুলবেন না। কেন ভুলবেন না? কারণ এই 1-2 আপনার জীবনের সাথে কানেক্টেড। আপনি টাকা গুনতে গেলে এই 1 টাকা 2 টাকা 3 টাকা এভাবে গুনেন, 1000 2000, আপনি আপনার রিয়েল লাইফে এটা অ্যাপ্লাই করতে পারতেছেন। আমার কথাটা ওই জায়গাতেই যে আপনি ভাই এত কিছু শেখানোর দরকার নেই আমার, যেটা এত কিছু শেখার পরে আমি ভুলে যাইতেছি আমার পরীক্ষা দেওয়ার পরে। আপনি নিজে সায়েন্সে পড়ছেন, একটু আগে আপনি অফেয়ারে বলছেন, আপনি এখন জার্নালিজম করেন, সায়েন্সের পড়াশোনা তো আপনার জীবনের সাথে কানেক্ট করতে পারে নাই দেখাই আপনি কিন্তু ওই থেকে বাইরে আসছেন। এম আই রাইট? অনেকটাই। হ্যাঁ, তাইলে আমি বুঝাইতে চাইতেছি এমন কিছু পড়ান যেটা আমার লাইফের সাথে কানেক্ট হয়, যেটা আমি লাইফে অ্যাপ্লিকেশন করতে পারি, যেটা দিয়ে হচ্ছে আমি লাইফে চলতে পারি, বা আমি ওইটা লাইফে আমি এমন কিছু যাতে পড়ি যেটা পড়ে হচ্ছে আমি মজা পাই ওই জায়গায়, অ্যান্ড ওইখান থেকে যাতে আসলেই কিছু শিখি যেটা আমি সারা জীবন মনে রাখতে। আমরা দেখি যে প্রায় সময় আমাদের সরকার থেকেই শিক্ষা খাত নিয়ে অনেক পরিবর্তনের কথা বলা হয় বা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে। কখনো সৃজনশীলে যাচ্ছি, কখনো নৈতিকে যাচ্ছি, কখনো আবার দেখছি যে হাতে কলমে শেখানোর জন্য দড়ি বাঁধা শেখানো হচ্ছে, ডিম ভাজি করা শেখানো হচ্ছে। একটা রশি কীভাবে বাঁধতে হয় সেটা খাতায় বলে যে আঁকো। আরে খাতায় আমি আঁকে কীভাবে রশি বাঁধবো? রশি যদি আপনার বাঁধতেই হয় আপনি নিয়ে রশি বাঁধান, কোনো একটা জায়গাতে রশি বাঁধান, তাইলেই তো হয়ে যায়। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আমরা স্কুলে বা কলেজে পড়তাম, বলে যে একটা ইমেল লেখো তোমার বন্ধুরে, অসুস্থ বন্ধুরে ইমেল লেখা তার প্রতি কনসোল জানাও বা সমবেদনা জানাও। কেন? আমি খাতায় ইমেল লেখলে কি লাভ ওই জায়গায়? এটা না করে যদি তারা একটা মোবাইল বা একটা কম্পিউটার দেওয়া এরকমভাবে শিখাইতো যে ইমেল কিভাবে ক্রিয়েট করতে হয়, ইমেল অ্যাকাউন্ট, তারপরে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওইখান থেকে কিভাবে মেসেজ পাঠাইতে হয়, এই জিনিসটা যদি তারা শিখাইতো তাইলে কিন্তু এটা আরও মোর এফিসিয়েন্ট হইতো বাস্তবে। কিন্তু আমি চাইলে আপনারা ধরেন আপনি আমার বন্ধু, আপনি অসুস্থ হয়েছেন বা আপনার কোনো একটা প্রয়োজন বা আমার কোনো একটা প্রয়োজন, আমি ওইটা আপনাকে ইমেইলে জানাই দিই। কিন্তু আমি যদি খাতায় লিখতেছি, লাস্টে আবার বক্স করে লিখতেছি, লাভ কি ওইটা করে? ওটা না করে আমি যদি, এইটাই আমি বলতে চাইতেছিলাম একটু আগে, যে এটা জীবনের সাথে কানেক্ট করা উচিত। আমি ইমেল কেন খাতায় শিখবো? ইমেল পাঠানো এটা কেন আমি খাতায় শিখবো? সেইটা মেনলি আমাকে একটা ডিভাইস দিয়ে আমার ইমেল অ্যাকাউন্ট ওপেন করানো শেখানো হবে, দেন কীভাবে মেসেজ পাঠাইতে সেটা শেখানো হবে। এটাই তো হওয়া উচিত। সেটা না কইরা বলে যে একটা ইমেল লেখো বন্ধুর কাছে, এই ইমেল লেখে আপনার কী লাভ? না, আমি সেই প্রশ্নটা আসতে যাচ্ছিলাম যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, আমি আমার বাস্তবিক অর্থ দেখছি যে এটা তো প্রায় কয়েক বছর পর পর দেখে চেঞ্জ হচ্ছে। কেউ এসে এভাবে করছে, কেউ এসে ওভাবে করছে, সরকারও পরিবর্তন বা এক এক সরকার চলমান অবস্থাতেই বিভিন্ন ধরনের সিস্টেম ওদের নিচ্ছে। তো দিন শেষে কি আসলে কোনো উপকার হয়েছে? এত এত পরীক্ষা, আমি একবার আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, কোনো উপকারই হয়। দেখেন স্কুল কলেজে সৃজনশীল পদ্ধতি তারা অ্যাপ্লাই করে, যে একটা উদ্দীপক দেয়, যে উদ্দীপকের আলোকে তুমি তোমার সৃজনশীলতা দিয়া গল্পে যা পড়ছো সেইভাবে লিখো, বা উদ্দীপকে একটা এরকম সার্কিউমেস্টেন্স তারা দেয় যে এই সার্কিউমেস্টেন্সের আলোকে তুমি এই সমস্যাগুলো সলভ করো। গুড, সৃজনশীল যে আপনার সৃজনশীলতার প্রকাশ। কিন্তু স্কুল কলেজে আপনারা সৃজনশীল বানায় বিশ্ববিদ্যালয়ে আইসা করতেছে কি, তুমি মুখস্থ করো, 5টা প্রশ্ন মুখস্থ করো, 10টা প্রশ্ন মুখস্থ করো। তাহলে আমার ওই সৃজনশীলতাটার একবার ডিপ অ্যাপ্লাইটা তো আমি বিশ্ববিদ্যালয়ে আইসা করবো, যে আমি এই জায়গায় সৃজনশীল ওয়ার্কটা আমি শো করবো বিশ্ববিদ্যালয়ে, সেইটা আমি পারতেছি না।
আমার সৃজনশীল ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টপ করে দেওয়া হয়, তারপরে এসে আমার আবার মুখস্থ করতে হয় 1-2 এর মতো। তাহলে এই যে গ্যাপ, মানে একটার সাথে আরেকটার গ্যাপ, মানে আপনি 1, 2, 3 পরে আপনি চলে গেলেন 7, 8, মাঝখান দিয়ে এই যে গ্যাপ, এই গ্যাপের কারণে হচ্ছে অনেকটা ক্ষতি হয় আমাদের। আমরা সৃজনশীল অভ্যস্ত সেই ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারপর হঠাৎ করে একটা ট্রানজিশন হয়, বিশ্ববিদ্যালয়ে এসে আমরা মুখস্থ করি। এগুলা দিয়ে আলটিমেটলি কোনো লাভ হয় না ভাই, যতই চেঞ্জ করে, যেই সরকারই আসুক না কেন, তারা আহামরি কোনো চেঞ্জও করে না, ওই বেসিকটা ঠিক রাইখা তাদের মতো কইরা কিছুটা চেঞ্জ করে, এগুলা করে আসলে কোনো লাভ হয় না আলটিমেটলি। একটু অটোপাস নিয়ে কথা বলতে চাই। ধরেন 2020 সাল আর 21 সালে অটোপাস ব্যাচটাকে আমি বাদই রাখলাম, এটা সিচুয়েশন ডিমান্ড, ওকে। এরপরে দেখলাম যে অটোপাস নিয়ে একটা চাহিদা সৃষ্টি হয়ে গেছে, আপনি অবশ্যই দেখবেন, এবং অনেকে বিব্রত। এই অটোপাস ব্যাচগুলো নিয়ে আপনার কি মন্তব্য? একটা জিনিস খেয়াল করেন ভাই, আমি আহামরি বড় মানুষ না, আমি 19 সালে এইচএসসি দিছি, বাট যে সময় স্কুলে পড়তাম আমার হচ্ছে একটা রুটিন থাকতো, আমি একটা ডেইলি পড়ার একটা টেন্ডেন্সি, ডেইলির পড়াটা ডেইলি শেষ করার একটা টেন্ডেন্সি আমার মধ্যে ছিল। অ্যান্ড আমার কাছে ওই সময় কোনো ডিভাইস ছিল না, আমি মোবাইল ইউজ করতাম না কলেজ শেষ করার আগ পর্যন্ত। মানে কলেজের সেকেন্ড ইয়ারে ওইটা মনে আমাকে মোবাইল দিয়েছিল, তাও হচ্ছে ওই গ্রুপের মেসেজ টেসেজ এগুলো দেখার জন্য। যাই হোক, আমি এখন প্রসঙ্গে ফিরি, সেটা হচ্ছে আমি যে সময় স্কুলে পড়তাম আমার কাছে ডিভাইস ছিল না। আমার একটা পিরিয়ড ছিল, আমি সকালবেলা কোচিং করতে যেতাম ভোরবেলা, তো ভোরে আমি ফজরের পর বের হয়ে যেতাম, 9টার মধ্যে কোচিংগুলো সাইরে আমি বাসায় আসতাম। বাসায় এসে হচ্ছে আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আমার স্কুলে চলে যেতাম, স্কুলে ক্লাস শেষ করে আবার আমি বাসায় আসতাম, 2 ঘন্টা সময় পাইতাম আমি খেলাধুলা করে। মাগরিবের আজান দেওয়ার পর আমি বাসায় চলে যেতাম। বাসায় চলে যায় আমার যে সারাদিনের যে পড়াশোনাগুলো করলাম স্যারের বাসায় এবং স্কুলে, আমি সেইগুলো হচ্ছে একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করতাম বা শেখার চেষ্টা করতাম। তো ওই জায়গা থেকে হচ্ছে আমার মধ্যে একটা পড়াশোনার হ্যাবিট তৈরি হয়ে যেত। তখন আমার আর পরীক্ষার আগে প্রেশার লাগতো না, যে পরীক্ষার আগে আমার প্রেশার লাগতেছে আমি ফেল করবো কিনা, ফেল তো প্রশ্নই আসে না, আমি সবসময় ভালো রেজাল্ট করব। তো এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের ইউথ বা এই যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার টেন্ডেন্সিটা কমে গেছে। এটা আপনি ভাই সরকারের দোষ দেওয়া লাভ নাই, পলিসি মেকারদেরও দোষ দেওয়া লাভ নেই। এখন আপনি নিজেই যদি না পড়েন, আমি হইলাম পলিসি মেকার, আপনি আমার সারাদিন গালাগালি করলে কোনো লাভ আছে? এখন আপনার এই যে ইউথ ক্লাস 8, 9, 10 বাচ্চাদের হাতে একবার এভেইলেবল স্মার্টফোন, তারা মোবাইলে আসক্ত, এবং তাদের যে স্ক্রিন টাইম সেটা তাদের পড়াশোনার টাইমের থেকে বেশি। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে যে দেখেন, এবার মনে হয় অলমোস্ট 50% পোলাপাইন ফেল করছে, কিন্তু আমি 17তে এসএসসি দিছি, আমাদের সময় এত ফেল করেনি। আমাদের সময় কিন্তু ভাই এত ফেল, কারণ পোলাপাইনের মধ্যে একটা পড়াশোনা করার টেন্ডেন্সি ছিল। এখন একবারে আমি কিছু কথাবার্তা বলি, আমি এলাকায় গেছি, আমি দেখি যে এই বাচ্চা পোলাপাইন অনলাইনে জুয়া খেলে, এই যে টাকার যে নেশা, ক্যাসিনো, অনলাইন ক্যাসিনো, এই যে জুয়া খেলে, তারা আরো বিভিন্ন ধরনের অপকর্ম করে, সেগুলো আমি অন স্ক্রিনে না বলি, অন এয়ারে না বলি। সেটা হচ্ছে ধরেন তাদের মধ্যে একটা এই যে বয়সন্ধিকালের ব্যাপার সেবার আছে, এগুলো যেহেতু আমরা পার করে আসছি জানেন, তারা ওই দিকে ঝুঁকা যাইতেছে। তাদের যে একটা মেইন জিনিস, যে এই সময়টাতে যে গোল্ডেন পিরিয়ডটা তাদের লাইফের, এই সময়টাতে যে তাদের পড়াশোনা করা উচিত, সেটা কিন্তু তারা খুব কম করতেছে। অ্যান্ড এইবার কিন্তু A+ পাইছে কতজন আপনি বলেন তো? আমি জানি না, তবে 7 লক্ষ ফেল করেছে, এটা 7 লক্ষ ফেল করছে, কিছু পোলাপাইন তো ভালো করছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা পড়াশোনা করছে বিদায় তারা পারছে। এখন যারা পড়াশোনা করে না, তারা ফেল করার পর সচিবালয় ঘেরাও করে ফেলে, পাস কেন করে না? তুমি পড়াশোনা করো না, তুমি জানো না কিছু, তুমি ফেল করছো। এখানে সচিবালয় ঘেরাও করার তো কিছু নেই, সচিবালয় ঘেরাও করলে তো তোমার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে না, তোমাকে চেঞ্জ করতে হবে, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। তাইলে না তুমি হচ্ছে একটা প্রোডাক্টিভ রেজাল্ট পাইবা। তুমি সারা জীবন সারা বছর তুমি অন্যান্য দিকে মানে টাইম দেয়া, তুমি পড়াশোনা না কইরা তুমি পাস করো নাই, সেটার দোষ তো তুমি ছাড়া আর কারণে। এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, ধরুন রিসেন্টলি তো ওয়ার্ল্ড কাপ গিয়েছে, সেই ওয়ার্ল্ড কাপে আপনার কন্টেন্টগুলো অনেক মানুষ দেখেছে। আমরা হচ্ছে রাত জেগে ওয়ার্ল্ড কাপ দেখতে পারি, হ্যাঁ, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারি, ট্যুর করতে পারি, পিকনিক করতে পারি, হ্যাঁ, বৃষ্টির মধ্যে আমি দেখেছি, আমি তো এই জেনারেশনে বৃষ্টি হলে আমরা সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রিলস বানাই, শর্ট বানাই, টিকটক বানাই, অথচ যখন বেশি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে, এটা নিয়ে জবাব সরকারকে প্রশ্ন করা হয় এখন জেনারেশন থেকে। তারপর আমরা দেখি প্রশ্ন কেন কঠিন হচ্ছে, ওইটা একটা ডিফারেন্ট ইস্যু ছিল ভাই, ওইটা একবারে এইভাবে বলে দিলে হবে না। আমি নিজে দেখছি অনেক বাচ্চা কাচ্চারা ম্যান হোলের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, অনেক বাচ্চা কাচ্চা ভিজা কাপড়ে পরীক্ষা দিছে। আমি নিজে ওইটার এগেনস্টে মানে এই যে কেন নিল এটা নিয়ে ভিডিও বানাইছি। এটা আসলে আমাদের সময় ভাই ঘূর্ণিঝড় ফোনই ছিল, ওই সময় তো 7 দিন বন্ধ দিছিল, যে আসলে
দুর্যোগ তো ভাই, এটা তো একটা দুর্যোগের ভিতরে সবসময় দুর্যোগ তো সবসময় থাকবে না, মাঝে মধ্যে দুর্যোগ এই 1-2 দিন কিন্তু এটা পিছিয়ে নিলেও পারতো। সেটা না হয় বললাম, কিন্তু আমার একটা বিষয় হচ্ছে, ধরুন আমি রাজ্যে ফুটবল দেখছি, আমি রাজ্যে না, খেলা দেখছি, কিংবা প্রশ্ন কেন কঠিন, আমি একটা একটা না, ক্লিপ এইটা দেখেছি আপনি বলতে যে পারেন। প্রশ্ন কেন কঠিন হচ্ছে, এটার জন্য সরকার কি কিন্তু এমন চেষ্টা প্রশ্ন করা কঠিন হচ্ছে। যে আসলে কইরা ফেলছে? বই পড়লে তো প্রশ্ন আসলে কঠিন হওয়ার কথা না, বইয়ের বাইরে তো আর কিছু করে না। এটা আমি একটু আগেই বললাম যে যেই বাচ্চা কাচ্চারা পড়াশোনা করছে তাদের কাছে কঠিন মনে হয়নি, তারা কিন্তু ঠিকই ভালো রেজাল্ট করে বের হয়ে আসে। যারা পড়াশোনা করে নাই তাদের কাছেই কিন্তু জিনিসটা কঠিন মনে হয়েছে। আর বৃষ্টির যেই কথাটা বললেন, এটা চাইলে কিন্তু 1-2 দিন পরে নিতে পারতে পারি, কারণ আমি আমার ওই বাচ্চা কাচ্চাগুলার দেখে, আমার ছোটো ভাইয়ের থেকেও বয়সে ছোটো এই বাচ্চাগুলো, তাদেরকে দেখে আমার খুবই খারাপ লাগছে জিনিসটা। একটা বাচ্চা পড়ে গেছে, অনেকে ভিজা শরীর নিয়ে 3 ঘন্টা পরীক্ষা দিছে। আসলে এটা তো একটা লাইফের গুরুত্বপূর্ণ জিনিস, এসএসসি পরীক্ষা, এটা ট্রানজিশন পিরিয়ড। এই সময়ে তারা এই যে একটা দুর্যোগের পরিবেশের মধ্য দিয়ে তারা পরীক্ষা দিছে, এটা আসলে আমার কাছে মানে খুবই কষ্ট লাগছে জিনিসটা। অ্যান্ড এটা এভাবে না হইলেও পারত। হ্যাঁ, মানে দুর্যোগকালীন সময় সরকারের উচিত আসলে অনেক সময় মানে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ, এটা তাদের এখতিয়ার আছে এটা নেওয়ার। 1-2 দিন পরে নিলে আহামরি কোনো ক্ষতি হয়ে যেত না। আচ্ছা, এই যে একটু আগে বলছিলেন না যে ইয়াং জেনারেশন মোবাইলে আসক্তিতে ভুগে গেছে, বা বয়সন্ধিকালে আরো অনেক কিছুতে ভুগে যাচ্ছে, যার কারণে হয়তো অটো পাসের ব্যাপারেও একটা অনেকের চাহিদা সৃষ্টি হয়ে গিয়েছিল মাঝখান দিয়ে। আমি 2020-21-এর যে অটো পাসটা দিছে সেটা আমি জাস্টিফাইডই মনে করি, কারণ আমি না, ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই। ওই জিনিসটা আমি একবারে আমরা সবাই দেখছি নিশ্চয়ই, কোভিডের এক একটা ভেরিয়েন্ট আসতেছে, এক একটা প্যান্ডেমিক আসতেছে, তো উপায় ছিল না, মানুষের মধ্যে ভয় ভীতি, উপায় ছিল না। এখন আপনি ওই পরীক্ষা নেওয়ার মতো কন্ডিশন ছিল না, সেই জায়গায় অটো পাস দিছে ঠিক আছে, কিন্তু এর পরবর্তী বেসগুলা যেই তাদের মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো হয়ে গেছে যে আমার বড় ভাইদেরকে অটো পাস দিছে, আমাদেরকে কেন দেয় না, এটা আসলে খুব খারাপ। শুধু অটো পাস না, ধরুন প্রশ্ন সিলেবাস সংক্ষিপ্তকরণ, বিভিন্ন ধরনের দাবি নিয়ে আমরা অনেক আন্দোলন দেখেছি। আমি নিজেও দেখছি। আসলে ধরেন প্রশ্ন সিলেবাস সংক্ষিপ্তকরণ, এই যে আগের ব্যাচ অটো পাস পাইছে, আমরা কেন পাইতেছি না, এগুলো আসলে খুব খারাপ টেন্ডেন্সি। এগুলো থেকে আমাদের বের হয়ে আসাই উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে কি অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়া উচিত না? যে বলছিলেন না যে এখনকার ইয়াং জেনারেশন 8-9-এ পড়ে, তাদের কাছে ডিভাইস আছে। এখন আমার একটা প্রশ্ন আছে, আপনিও তো এই ডিভাইস ইউজ করেন, এখন যে যুগ, এই যুগে কি একটা ছেলের কাছে না, ডিভাইস ছাড়া থাকা অসম্ভব, মোবাইল থাকা অসম্ভব, এটার একটা প্রপার ইউজ করা উচিত। এই আমি ওই সময় কন্টেন্টও বানাইতাম না, আমি কারোর সাথে ওই রকম আলাপ আলোচনা করতাম, বাট আমার মধ্যে ওই রকম একটা ডিপ থিঙ্কিং অলওয়েজ কাজ করতো। সেটা হচ্ছে বাংলাদেশে, আমাদের দেশে একটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হচ্ছে প্যারেন্ট স্কুলিং। প্যারেন্ট স্কুলিংটা কীরকম, যে আমি ধরেন বাবা মা হইলাম, আমি আমার সন্তানরে কিভাবে গ্রো করব, ওই শিক্ষাটা আমার মধ্যে থাকা উচিত। আমি একটা সন্তান জন্ম দিয়া ওরে ছাইরা দেওয়া, বা ওর মতো মানে ওরে ছাইরা দিলাম, ওর মতো বড়, এরকম না বিষয়টা। বাট আমি ওরে যে একটা গাইডলাইন দিব, একটা প্রপার নলেজ, ওই রকম আমার থাকা উচিত। প্যারেন্ট স্কুলিংটা থাকা উচিত। প্যারেন্টদেরকেও জানা উচিত যে তাদের সন্তানদেরকে তারা কিভাবে বড় করবে। একজন খুবই ভালো একটা সেক্টরে, ধরেন সে ফুটবল খেলে, ভালো ফুটবল খেলে, আপনি পুশ করতেছেন তারে যে না বিকেএসপিতে তোমার ভর্তি করাবো না, তোমার সায়েন্স পড়তে হবে, সায়েন্স পড়ে তোমার ডাক্তার হবা বা ইঞ্জিনিয়ার হবা। অপশন কিন্তু খুব কম দেয় ভাই, আইদার ডাক্তার নট অর ইঞ্জিনিয়ার। না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, চারটা বাইরে অপশন খুব কম দেয়, খুব কম দেয়। তাহলে ওই পোলাটার প্রতিভা আছে, সে ফুটবল খেলার হবে, কিন্তু এই প্যারেন্টরা কিন্তু তারে ওই প্রতিভাটার দিকে নিয়ে যাইতেছেন না, কারণ তাদের মধ্যে লেকিংস আছে, প্যারেন্ট এডুকেশনের অভাব আছে। এই জন্য আমি বলি কি, প্যারেন্ট স্কুলিং দরকার। আমাদের প্রত্যেকটা প্যারেন্টরে জানা উচিত যে তাদের সন্তানদেরকে কিভাবে বড় করবে। এটা যদি করেন তাহলে সন্তানরাও ভাই ঠিক পথে থাকবে, প্যারেন্টদেরও দুশ্চিন্তা কম থাকবে। এখন একটা প্যারেন্ট যদি তার সন্তানের প্রপার গাইডলাইন দেওয়া ছোটোবেলা থেকে বড় করে, সে কিন্তু আলটিমেটলি তার একটা রুটিন ফলো করবে, সে কিন্তু তার পড়াশোনা ঠিক রাখবে, অ্যান্ড তার প্রয়োজনীয় যা যা আছে সবগুলা করার পরে সে হচ্ছে তার অন্যান্য যেই কাজগুলো আছে, আমি যে বললাম স্ক্রিন টাইম, ফোন, এগুলো ইউজ করবে। তখন কিন্তু তার লাইফটা অটোমেটিকভাবে একটা রুটিনের মধ্যে থাকবে, সে অটোমেটিক ভালো রেজাল্ট করবে, বা তার যেই কাঙ্ক্ষিত গোল সেই দিকে সে পৌঁছাইতে পারবে। এখন আমাদের বাংলাদেশে প্যারেন্ট স্কুলিং নাই বললেই চলে। বাবা মা করে কি, পুশ করে যে অমুকের পোলা এটা করতেছে, তুই পারস না কেন? ভাই অমুকের পোলার ওই দিকে ভালো দক্ষতা আছে, এই জন্য পারতেছে, আমার নাই, আমার অন্য দিকে আছে, আমার ওই দিকে নিয়ে যান, সাপোর্ট করেন। এই কাজটা বাংলাদেশি প্যারেন্টরা খুব কম করে, এবং যারা করে তাদেরকে আমি ধন্যবাদ দিই। একবারে করে না যে এরকম না, হয়তো বা 2-1% মানুষরা করে, যে তাদের বাচ্চাদেরকে ওই গুড ওয়েতে একটা ফ্রিডম দেয় এবং হেল্প করে, সাপোর্ট করে, তাদেরকে আমি আসলে থ্যাংক ইউ জানাই।